শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ লাইভে সঙ্গে আছে আমি জেসিকা বেদিন। কফি হাউস প্রতি চুমুকে আড্ডা জমে। দাবদাহে বিপর্যস্ত জনজীবন। কোনো এলাকায় বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কিছুটা কমলেও স্বাভাবিক হয়নি জনজীবন। তাপপ্রবাহের খবর জানাতে যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইন্দ্রজিৎ রায়। ইন্দ্রজিৎ, যশোরের আজকের পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। জেসিকা, আসলে প্রায় এক মাস ধরেই কিন্তু যশোরের উপর দিয়ে তাপ প্রবাহ এবং অতি তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। এই এক মাস ধরেই কিন্তু যশোরের জনজীবন নাকাল অবস্থা। আমি যদি এই মুহূর্তের কথা বলি, যশোরের তাপমাত্রা এখন 38 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গেই কিন্তু তাপমাত্রা বাড়ছে এবং এই তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যে অসহনীয় গরম, সেই গরমে কিন্তু জনজীবনের চরম ভোগান্তি নেমে আসছে। অর্থাৎ এই যেমন গরম, এই ঝাপসা গরমের সঙ্গে সঙ্গে কিন্তু শ্রমজীবী মানুষ যারা আছেন তাদের এই রোদ্রের মধ্যে কাজ করতে গিয়ে তাদেরকে অবর্ণনীয় যে কষ্ট সেটি স্বীকার করেই তাদেরকে কাজ করতে হচ্ছে। শ্রমজীবী মানুষের পাশাপাশি আমরা যদি এখন বলি যে বড় মৌসুম চলছে, কৃষকদের যে স্বপ্নের সোনালী ফসল সেটি ঘরে তোলার এখন সময় এবং এই তাপপ্রবাহের পরেই বৃষ্টি এবং ঝড়ের যে পূর্বাভাস রয়েছে সেটি বিবেচনায় রেখে কৃষকরা দ্রুত তাদের ফসল ঘরে তোলার জন্য ব্যস্ত সময় পার করছেন। এক্ষেত্রে যারা কৃষি শ্রমিক আছেন তারা কিন্তু এই রোদ গরমের মধ্যে তীব্র কষ্টের মধ্য দিয়ে তারা কাজ করছেন এবং এ কারণে কিন্তু যে শ্রমিকদের যে সংকট সেটিও দেখা দিয়েছে কোথাও এবং যে শ্রমের যে মূল্য সেটিও বেড়ে গিয়েছে, অর্থাৎ মজুরি বৃদ্ধি করা হয়েছে এবং এতে কিন্তু কৃষকের উৎপাদন খরচ এবং যে ফসল ঘরে তোলার যে খরচ সেটিও বেড়ে যাচ্ছে। অর্থাৎ এই গরমের প্রভাবে বহুবিধ যে প্রভাব সেটি কিন্তু পড়ছে। একই সঙ্গে এই গরমের কারণে যে মানুষ অসুস্থ হয়ে পড়ছে, ক্লান্ত হয়ে পড়ছে, কাজে যেমন মানুষ স্বস্তি পাচ্ছে না তেমন অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। বিশেষ করে শিশু এবং বৃদ্ধদের মধ্যে অসুস্থতার প্রবণতা সবচেয়ে বেশি। হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে এবং বহির্বিভাগ এবং যে অন্তর্বিভাগ সব বিভাগেই কিন্তু রোগীর চাপ বেশি এবং এই রোগীর চাপ সামলাতে গিয়ে মূলত হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এই সামগ্রিক যে পরিস্থিতি, এই পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে যে সচেতনতামূলক যে কর্মসূচি সেগুলো নেওয়া হচ্ছে এবং জনসাধারণকে রোদ এবং গরমের যে সচেতনতা সেটি মেনে চলার জন্য বলা হচ্ছে এবং এই গরম থেকে কিছুটা স্বস্তি পাওয়ার জন্য রাজনৈতিক সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে কিন্তু তরল পানীয় এবং স্যালাইন, শরবত সহ নানা ধরনের খাবার আসলে বিতরণ করা হচ্ছে। একই সঙ্গে যারা রোদে কাজ করছেন তাদের অনেকের মধ্যে কিন্তু ছাতা সহ অন্যান্য যে উপকরণ সেটিও বিতরণ করা হচ্ছে। সব মিলিয়ে গরমের যে অসহনীয় পরিস্থিতি সেটি মোকাবেলা করতে গিয়ে আসলে মানুষ হিমশিম খাচ্ছে। দিনের যেমন তাপপ্রবাহ, রোদের যে তীব্রতার কারণে মানুষ ক্লান্ত এবং শ্রান্ত হয়ে যাচ্ছে, একই পরিস্থিতি কিন্তু রাতের বেলাও কিন্তু চরম গরমের কারণে অনেকে ঘুমাতে পারছেন না। তো সব মিলিয়ে যশোরের জনজীবন কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে। তো এই ছিল আমার কাছে যশোর থেকে জেসিকা। ইন্দ্রজিৎ, আপনাকে ধন্যবাদ। দর্শক, তীব্র দাবদাহের খবর জানাচ্ছিলেন যশোর থেকে সহকর্মী ইন্দ্রজিৎ রায়। মধ্যরাতে বৃষ্টি কিছুটা স্বস্তি দিয়েছেন রাজধানীবাসীকে। টানা দাবদাহের পর কিছুটা স্বস্তি নিয়ে গন্তব্যে যাচ্ছে মানুষ। পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, ঢাকায় বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? যেমনটি বলছিলেন যে অনেক তীব্র তাপদাহের পর কিন্তু স্বস্তির বৃষ্টি কালকে নেমেছিল, কিন্তু আজকে সকাল থেকে কিন্তু সেই তাপমাত্রা আসলে চিত্র একটু উল্টে গেছে। কারণ হচ্ছে আজকে কিন্তু তাপমাত্রা আবারও সেই আগের মতোই হচ্ছে। আর একটু আগে আমরা আবহাওয়াবিদের সাথে একটু কথা বলেছিলাম, তিনি যেটি জানিয়েছেন যে এপ্রিল মাসে যে তাপমাত্রা সেটি বৃষ্টি হওয়ার সম্ভাবনা যেটি ছিল সেটি 70% কম হয়েছে বৃষ্টি, এবং গত মাসের যে 17 তারিখে যে বৃষ্টিটা হয়েছিল সেটির জন্যও কিন্তু তাপমাত্রা কিছুটা
কমেনি, কিন্তু এই যে কালকের যে 17 তারিখের পর কিন্তু কালকে 2 মে 17 এপ্রিলের পর 2 মে যে বৃষ্টিটি হয়েছে সেটির জন্য রাতের তাপমাত্রা কিছুটা কম হলেও এখন কিন্তু তাপমাত্রা কিছুটা বাড়বে। তবে তিনি যেটি জানিয়েছেন যে এই তাপমাত্রাটি কমতে আরও কিছু সময় লাগবে। তবে আরও যিনি জানিয়েছেন তিনি কালকে জানিয়েছেন যে কালকে 10 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছিল বৃষ্টির পরিমাণ, এবং দেশের পশ্চিমাঞ্চলের তাপমাত্রা পশ্চিমাঞ্চলে যেই বিভাগগুলো রয়েছে সেটিতে হচ্ছে তাপমাত্রা কমতে অনেকটা সময় লাগবে। তবে তিনি আশাও ব্যক্ত করেছেন যে আজকেও হচ্ছে সিলেট, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগে বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় হচ্ছে বৃষ্টি হবে এবং বজ্রপাত এবং বাতাস প্রবাহিত হবে। এবং তিনি যেটি জানিয়েছেন যে মে মাসে সামগ্রিকভাবে তিনি আশা করেছেন যে বৃষ্টিটি হবে সেটি 6 মের পর থেকে সারা দেশে সব জায়গায় হচ্ছে বৃষ্টিপাতটি হবে। তবে 5 মে পর্যন্ত কিছু কিছু বিভাগে বৃষ্টি হয়ে সেটিতে আসলে তাপপ্রবাহে তেমন একটি পরিবর্তন সেটি দেখা যাবে না। তবে কালকে যেমন তিনি বলেছেন যে সিলেট, চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে, কিন্তু রংপুরে, রাজশাহীতে কিন্তু তাপমাত্রা একদমই কিছুটা কমেনি, সেখানে কিন্তু 100 ভাগেরও কোনো বৃষ্টিপাত হয়নি আজকের। এবং যিনি জানিয়েছেন যে এই বৃষ্টি যদি 1 সপ্তাহের টানা যদি বৃষ্টিপাত না হয়, টানা বৃষ্টিপাত হলে সেটির দেশের তাপমাত্রা কিছুটা কমে আসবে। আবার পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে বিস্তৃত হয়েছে, এটির জন্য কিন্তু বাতাসের আর্দ্রতার জন্যও কিন্তু হচ্ছে তাপমাত্রা আমাদের যত তার থেকে বেশি আসলে আমাদের অনুভূত হচ্ছে। তবে এই তাপমাত্রা কমতে আসলে ভারী বৃষ্টিপাতের দরকার, এবং ভারী বৃষ্টিপাত না হলে কিন্তু এই তাপমাত্রা আসলে যেমন ছিল সেরকম তাপপ্রবাহ রয়েই যাবে। তবে তিনি আশা করছেন বা সকল নগরবাসী এটির জন্য আশা করছেন যে মুষলধারে যাতে বৃষ্টি হয়, এই বৃষ্টিপাতের জন্য যাতে আমাদের তাপপ্রবাহে এবং জনজীবনে যাতে কিছুটা স্বস্তি মিলতে পারে। এই ছিল সর্বশেষ খবর। সাবরিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, মধ্যরাতে বৃষ্টির পর কিছুটা স্বস্তি মিলেছে রাজধানীবাসীর মধ্যে, তো সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী সাবরিনা মজুমদার। রাজধানীর বাজারে আগের বর্ধিত দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ নিত্যপণ্য, তবে কিছুটা বেড়েছে শাকসবজির দাম। বাজার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। শাকসবজির সরবরাহ দরদাম সম্পর্কে আমাদের জানাবেন। যে যেমনটা বলছিলেন যে সবজির যে দাম, সেই দাম আগের মতো বিক্রি করা হচ্ছে, আগের থেকে মূলত একটু বর্ধিত দামে বিক্রি করা হচ্ছে। তার কারণ আমাদেরকে ব্যবসায়ীরা জানিয়েছেন যে যোগান কম, তাই পণ্যের দামটা একটু বেশি। তবে আমরা সকালবেলা থেকে আজ রাজধানীর কয়েকটি বাজার ঘুরেছি, সেই বাজারে এখন পর্যন্ত যেই পরিস্থিতির কথা বলা হচ্ছে সেটি বলা হচ্ছে যে, যেমন আমি আপনাকে একটু জানাতে চাই, মুদি বাজারেও কিন্তু বেশ কিছু পণ্যের দাম বেড়েছে, এবং এরই পাশাপাশি সবজির বাজারেও কিন্তু এর প্রভাব পড়তে শুরু করেছে। তবে গত মাসে যে সবজি বিক্রি করা হতো, তবে সেই সবজিগুলো বিক্রি করার পরবর্তী সময় গত 1 মাসের মধ্যেই এই দামটি আরো কিছুটা বৃদ্ধি পেয়েছে। তা আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, সে বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যোগান কম দেখে মূলত এই দাম বৃদ্ধি করা হচ্ছে, এবং যে পরিবেশের অবস্থার কারণে বেশ কিছু সবজি চাষে ব্যাহত হয়েছেন চাষিরা, যার প্রভাবটা কিন্তু ইতিমধ্যে বাজারে পড়তে শুরু করেছে। তবে আমরা আপনাকে একটু জানিয়ে দিতে চাই যে এখন পর্যন্ত যে সবজির বাজার পরিস্থিতি কিন্তু বিক্রেতারা যেটা বলছেন যে তাদের সহনীয় পর্যায়ে নয়। তবে এই দামটি যদি আরেকটু কমানো যেত হয়তো তাহলে ক্রেতা সাধারণের মাঝে এই দামটি স্বস্তি দিত। তবে আমরা যদি একজন বিক্রেতার সাথে যুক্ত হতে পারি, হয়তো আমরা জানতে পারবো যে আজকের বাজারে তারা সবজি কত করে বিক্রি করছেন এবং কি অবস্থা। ভাইয়া, আপনার সাথে একটু কথা বলতাম যে আজকের বাজারে আপনারা যে দামগুলো নির্ধারণ করছেন সেটি যদি একটু আমাদেরকে বলা যেত, এবং দেখা যাচ্ছে আপনি ভেন্ডি, পটল রয়েছে, সেইগুলোর দামগুলো কি কত করে বিক্রি করছেন যদি একটু বলতেন। সবজির দাম গেছে সপ্তাহ থেকে এই সপ্তাহে একটু বাড়তি, যেমন আপনার সবজির দাম বাড়ছে, শসার, বেগুন, করলা, এবারে সব কিছুর দাম বেশি।
কারণ শসা বেচতেছে 80 টাকা, বেগুন চলতেছে 100 টাকা, ঢেঁড়স 50 টাকা, করলা 60-70 টাকা, পটল 50-60 টাকা, সাধারণত আমরা একটু বেশি, সাধারণ 180 টাকা, তারপরে করলা 70 টাকা, কাঁকরোল 100 টাকা, দুন্দুল বেচতেছে আপনার 80 টাকা 70 টাকা, বরবটি 60 টাকা, তারপরে কাঁচা আম আছে 50 টাকা। সব কিছুর দামটা গেছে সপ্তাহ থেকে এই সপ্তাহে কিছু টাকা সবজি 10 থেকে 20 টাকা বাড়তি আর কি। জি, যেমনটি বলছিলেন যে গত সপ্তাহের থেকে এখন পর্যন্ত প্রতিটি সবজির দামই 10 থেকে 15 টাকা পর্যন্ত, 10 থেকে 20 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তবে সেই বৃদ্ধির কারণটা মূলত তারা আমাদেরকে যেটি জানিয়েছিলেন যে যোগানের চাহিদা কম দেখে মূলত সবজির দামটি বেড়েছে। আরেকটি জিনিস হচ্ছে যে কোনো সবজি কিন্তু দেখা যাচ্ছে যে 50-এর কমে নেই, সকল সবজি কিন্তু 50 টাকা থেকে 50 টাকার ঊর্ধ্বে বিক্রি করা হচ্ছে, 50 থেকে একদম 1 থেকে 150 টাকার মধ্যে পর্যন্ত দাম হাঁকানো হচ্ছে। রাজধানীর কারওয়ান বাজার থেকে এই ছিল আমার কাছে বাজারের সর্বশেষ তথ্য। আদিত্য, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাজারে দরদাম সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী ফজলে আদিত্য। দেখছেন দেশ জনপদ লাইভ। বাজার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যুক্ত হচ্ছেন চট্টগ্রামের খাতুনগঞ্জ বাজার থেকে সহকর্মী AK-M নাজিম। নাজিম, বাজারে পেঁয়াজ, রসুন সহ মশলা জাতীয় পণ্যের দরদাম এখন কেমন দেখছেন? জি, আপনি যেমনটা বলছেন, আসলে খাতুনগঞ্জে গত সপ্তাহের ব্যবধানে আসলে পেঁয়াজ, রসুন, আদা এগুলোর দাম বেড়েছে। কারণ সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজে 5 থেকে 7 টাকা বেড়েছে, রসুনও একই দামে 5 থেকে 7 টাকা বেড়েছে। এখানে আমরা এসে কথা বলে যেটা জানতে পেরেছি, আসলে সরবরাহ সামান্য কম থাকার কারণে আসলে পেঁয়াজ, রসুন, আদা এগুলোর দাম বাড়ছে। পাশাপাশি সামনে যে কোরবানির ঈদ, এগুলো লক্ষ্য করে আসলে এখানে কিছু কিছু ক্ষেত্রে মশলা জাতীয় যেসব পণ্য রয়েছে সেগুলো পণ্যের মজুত করা হচ্ছে এখানকার ব্যবসায়ীরা, আমরা সেটা জানতে পেরেছি। পাশাপাশি এই যে পেঁয়াজ, রসুন, আদা গত সপ্তাহের তুলনায় দাম দেওয়ার সাথে সাথে আসলে পেঁয়াজ, রসুন, আদা এগুলোর দাম প্রতি কেজিতে 5 থেকে 7 টাকা করে বেড়েছে এবং অন্যান্য যেগুলো মশলা জাতীয় পণ্য রয়েছে সেগুলোর দাম বাড়ছে। আমরা খাতুনগঞ্জে এসে যেটি দেখেছি, আসলে এখানে যেসব পেঁয়াজ, রসুন, আদা সহ মশলা জাতীয় যেসব পণ্য রয়েছে সেগুলোর দাম বাড়ছে। আমরা এখন একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো, আসলে প্রতি পেঁয়াজ, রসুনের আদার দাম বাড়ার কারণ কি? এগুলো বাড়ানি বেশি। জি, আসসালামু আলাইকুম। বাজার বাড়ার কারণ হচ্ছে পাবনা, ফরিদপুর, রাজবাড়ী, ওইখানে সব পেঁয়াজের বাজার বাড়ছে। মোকাম বিভিন্ন জায়গা থেকে মাল যাচ্ছে, কারণ এলচি আমাদের এখন বর্তমানে আসতেছে, তার কারণে মাল সংকট। আমাদের এখানে গত সপ্তাহে ছিল 58 টাকা, 55 টাকা। এই সপ্তাহে আপনার একটু বাজার ঊর্ধ্বমুখী, 60 টাকা, 65 টাকা, উপরে 65, নিচে 60 টাকা। কারণ হয়তো এলসি মাল ঢুকলে হয়তো সম্ভাবনা কমার সম্ভাবনা আছে, এটাই। আর হচ্ছে আপনার রসুনের বাজার ঊর্ধ্বমুখী, আদার বাজার একটু কম। আদার বাজার হচ্ছে 175 টাকা, 170 টাকা। রসুন হচ্ছে আপনার 195 টাকা, 190 টাকা। আপনি যেমনটা শুনছি, আসলে যেমনটা বলছে, আসলে এলসি বন্ধের কারণে এবং দেশের অন্যান্য যেসব অঞ্চল থেকে দেশি পেঁয়াজগুলো আসছে, বিশেষ করে পাবনা, ফরিদপুর এসব অঞ্চল থেকে যেসব পেঁয়াজ আসে সেগুলো সরবরাহ কম থাকার কারণে প্রতি কেজি পেঁয়াজ, আদা, রসুনের দাম বেড়েছে। যদি এলসি খোলা হয় বা বাহির থেকে যদি পেঁয়াজ বা অন্যান্য পণ্যগুলো আনা হয় তাহলে এগুলোর দাম কমে আসতে পারে, নয়তো এগুলোর দাম কোরবানি উপলক্ষে আরো বাড়তে পারে বলে এখানে ব্যবসায়ীরা বলছেন। কারণ অন্যান্য জায়গা থেকে সরবরাহ কম থাকার কারণে মূলত এগুলোর দাম বাড়ছে। এইসবের কারণে আসলে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বলছেন, যদি এলসি খোলা হয়, দেশের বাইরে থেকে যদি এই পেঁয়াজ, রসুন, আদা এই ভোগ্য পণ্যগুলো যদি আনা হয় তাহলে দাম করতে পারে। জেসিকা। নাজিম, আপনাকে ধন্যবাদ। এবার একই বিষয়ে জানতে ময়মনসিংহে আমরা চলে যাচ্ছি সহকর্মী ইলিয়াস আহমেদের কাছে। ইলিয়াস, নিত্য পণ্যের সার্বিক বাজার পরিস্থিতি আমাদের জানাবেন। জেসিকা, অসংখ্য ধন্যবাদ। ময়মনসিংহের বাজারে আমরা দেখেছি প্রকারভেদে বিভিন্ন প্রকার সবজির দাম এই সপ্তাহে বেড়েছে, অর্থাৎ গত সপ্তাহের তুলনায় প্রত্যেক সবজিতেই কিন্তু 2 থেকে 5 টাকা করে কেজিতে বেড়েছে এবং ভোক্তারা বলছেন যে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার না করায় প্রতিনিয়তই বাজারের অবস্থা কিন্তু চড়া হচ্ছে এবং তারা বলছেন যে যদি বাজার মনিটরিং জোরদার না করা হয় তাহলে এই যে অস্থির অবস্থা সেটি কিন্তু কোনোভাবে কাটানো সম্ভব হবে না। আমি এখন রয়েছি ময়মনসিংহের কাছিজুলি বাজারে রয়েছে, অর্থাৎ নগরীর এই কাছিজুলি বাজারে প্রায় এখানে কিন্তু প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এই বাজারটি জমে ওঠে। অর্থাৎ এই বাজারে আজকে সবজির দাম যদি আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চায়, আজকে কিন্তু এই বাজারে শসা বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজি দরে, করলা বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি দরে এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা কেজি দরে, পটল বিক্রি হচ্ছে
40 থেকে 45 টাকা কেজি দরে। গত সপ্তাহেও আমরা দেখেছি এইসব সবজির দাম কিন্তু কেজি প্রতি 2 থেকে 5 টাকা কম ছিল। সেই বিষয়টি বক্তারা আমাদেরকে বলছেন এবং বক্তারা বলছেন যে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে, অন্যথায় কিন্তু এই যে বাজার চড়া হচ্ছে সেটি কিন্তু কোনোভাবেই তাদের আয় ব্যয়ের সাথে তারা কিন্তু সেই বিষয়টি মেলাতে পারছে না। আমরা যদি মাংস এবং মাছের বাজারের দিকে একটু তাকাই, অর্থাৎ রোজার ঈদের আগে আমরা দেখেছি গরুর মাংসের দাম কিন্তু কেজিতে 50 টাকা বাড়িয়ে 800 টাকা হয়েছিল। সেই 800 টাকা কেজি দরে এখনো পর্যন্ত কিন্তু বিক্রি করা হচ্ছে গরুর মাংস, এবং এছাড়াও দেশি মুরগি 600 টাকা কেজি দরে এবং সোনালী মুরগি 350 টাকা কেজি দরে, পোলট্রি মুরগি কিন্তু 200 টাকার উপরে কেজিতে বিক্রি হচ্ছে। এবং এছাড়াও যদি মাছের কথা বলে, অর্থাৎ ছোট মাছ 500 টাকার নিচে কিন্তু এই কোনো বাজারেই ময়মনসিংহের পাওয়া যাচ্ছে না। এছাড়াও পাঙ্গাস মাছ 200 থেকে 250 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ মাছ মাংস সহ নিত্য প্রয়োজনীয় সবজির দাম কিন্তু প্রতিনিয়তই বাড়ছে। সেই কারণে আমরা দেখেছি ভোক্তা যারা আছেন তারা কিন্তু অনেকটাই ক্ষোভ প্রকাশ করেছেন। আমরা যদি একজন ক্রেতার সঙ্গে কথা বলতে চাই, এই যে বাজারের অবস্থা একটু জানতে চাই, সবজির দাম দর কেমন? আমি জানি না তো। সবজির দাম সবগুলো তো বৃদ্ধি হয়ে গেছে। আমরা স্বাভাবিক জীবনযাপনে খুবই সমস্যা হচ্ছে। আমরা যে টাকা নিয়ে আসতেছি সেই টাকা দিয়ে বাজার করতে পারতেছি না, এই জন্য আমাদের চলতে খুবই কষ্ট হচ্ছে। জেসিকা, শুনছিলেন যে আসলে বক্তারা বলছিলেন যে স্বাভাবিক জীবনযাপন করাও কিন্তু এই সবজির দাম বৃদ্ধি পাওয়া তাদের স্বাভাবিক জীবনযাপন করাও কিন্তু একটু কষ্ট হয়ে গেছে, সেই বিষয়টি তারা বলছিলেন। এবং আমরা এই বিষয়টি নিয়ে বিক্রেতা যারা আছেন তাদের সঙ্গেও কথা বলেছিলাম। তারা বলছেন যে আমদানি কমে যায়, হঠাৎ করে এই সবজির দাম কিন্তু বেড়ে গেছে, সেই বিষয়টি তারা বলছিলেন। অর্থাৎ যারা বাজার মনিটরিং করে থাকেন তাদের সঙ্গেও আমরা কথা বলেছিলাম এবং বাজার মনিটরিং কাজে যারা নিয়োজিত রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম। অর্থাৎ তারা বলছেন যে রোজার ঈদের পরে কিন্তু ব্যবসায়ীদের সঙ্গে তারা এই বিষয়টি নিয়ে বিভিন্ন সময় আলোচনা করেছেন। অর্থাৎ বাজার কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় সেই বিষয়ে তারা কিন্তু ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেছেন এবং তারা বলছেন যে ময়মনসিংহের প্রত্যেকটি বড় বড় বাজার যে রয়েছে সেই বাজারে তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর তারা কিন্তু মনিটরিং ব্যবস্থা জোরদার করেছেন এবং বাজার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন, সেই বিষয়টি তারা বলছিলেন। এছাড়াও আমরা দেখেছি ময়মনসিংহের বিভিন্ন বাজারে কিন্তু বিভিন্ন সময় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তারা কিন্তু বাজারে অভিযান পরিচালনা করেন এবং দাম বৃদ্ধি রাখার কারণে কিন্তু অনেক ব্যবসায়ীদের জরিমানাও করা হয়, তারপরেও কিন্তু বাজার নিয়ন্ত্রণে কোনোভাবেই আসছে না, সেই বিষয়টি তারা বলছিলেন। আর ভোক্তারা ব্যবসায়ীদের দায়ী করছেন। আমরা দেখেছি সেই ব্যবসায়ীরা কিন্তু ভোক্তাদের দায়ী আসছেন এবং ব্যবসায়ীরা নানান কারণ দেখিয়ে ভোক্তারা বলছেন যে তারা কিন্তু দাম বৃদ্ধি করেছেন, সেই বিষয়টি আমরা দেখেছি। আমরা কিন্তু সেই বিষয়টি লক্ষ্য করেছি এবং ব্যবসায়ীরা বলছেন যে যদি মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয় তাহলেও কিন্তু তারা যে দাম রাখেন এবং মনিটরিং ব্যবস্থা জোরদার ছাড়াও কিন্তু তারা সেই দাম রেখে থাকেন। অর্থাৎ বলছেন যে কৃষক পর্যায় থেকে তারাই কিন্তু বেশি দামে সবজি সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য যে রয়েছে তারা সেই পণ্য কিনছেন এবং বিশেষ করে কথা হচ্ছে যে সাধারণ ভোক্তা যারা আছেন তারা বলছেন বাজার মনিটরিং জোরদার করলে কিছুটা তাদের সাধ্যের মধ্যে বাজারে দরদাম আসে। এই ছিল আমার কাছে ময়মনসিংহের কাঁচা বাজার থেকে সর্বশেষ তথ্য। জেসিকা। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম এবং ময়মনসিংহের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দেখছেন দেশ জনপদ লাইভ। সারা দেশে চলছে উপজেলা নির্বাচনের প্রচারণা। প্রথম ধাপে জয়পুরহাটের কালাই, খেতলাল ও আক্কেলপুর এই 3 উপজেলায় ভোট হচ্ছে। ভোটের খবরাখবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা। আর রেজা, কেমন চলছে নির্বাচনী প্রচারণা? ভোটের পরিবেশ নিয়ে কি বলছেন প্রার্থী ও ভোটাররা? হ্যাঁ ইশিকা, আমি এখন দাঁড়িয়ে আছি খেতলাল উপজেলার নসিপুর গ্রামে। এখানে এই জয়পুরহাটের খেতলাল পাশাপাশি কালাই এবং আক্কেলপুরে আগামী 8 তারিখে আর কি উপজেলা পরিষদের নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে জয়পুরহাটে কিন্তু
জয়পুরহাটে কিন্তু এই 3টি উপজেলায় প্রচারণায় কিন্তু প্রার্থীরা কিন্তু দিন রাত মানে প্রচন্ড চষে বেড়াচ্ছেন। আমি এখন এখানে জয়পুরহাটের খেতলাল উপজেলার বর্তমান চেয়ারম্যান এবং সাবেক ভাইস চেয়ারম্যান তিনিও এখন প্রার্থী, তার সঙ্গে কথা বলবো এবং জানতে চাইবো যে নির্বাচনের প্রচারণা কেমন চলছে এবং ভোটের পরিবেশ কেমন মনে করছেন। আসসালামু আলাইকুম। দেশ টিভিতে যারা দেখছেন সারা দেশব্যাপী খেতলাল উপজেলা পরিষদ আগামী 8 তারিখে নির্বাচনকে কেন্দ্র করে আমার মোটরসাইকেল মার্কায় গণসংযোগ চলছে। প্রত্যেকের বাড়ি বাড়ি যাচ্ছি এবং ব্যাপক সাড়া পাচ্ছি। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আশাবাদী আমি। এই খেতলাল উপজেলা পরিষদের নির্বাচনে আমার মোটরসাইকেল মার্কায় ব্যাপক ভোটে নির্বাচিত করবে এই আশায় আমি জনগণের কাছে যাচ্ছি। জনগণের স্বতঃস্ফূর্ত ভাবে সাড়া দিচ্ছে। ভোটের পরিবেশ কেমন মানে বর্তমানে বিরাজ করছে? আপনি ভোটের পরিবেশ আমার আশা করি বাংলাদেশের মধ্যে সবচাইতে খেতলাল উপজেলার ভোটের পরিবেশ অত্যন্ত ভালো। ধন্যবাদ। আর একটা বিষয় আমি জানিয়ে রাখি, এখানে কিন্তু এই খেতলাল উপজেলায় কিন্তু একটা মোটামুটি 4 জন চেয়ারম্যান প্রার্থী, পাশাপাশি উপজেলা ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান মিলে 13 জন প্রতিদ্বন্দ্বিতা করছে। আর এবং কালায়ে এবং আক্কেলপুরে কিন্তু সব মিলিয়ে আর কি মোট 34 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান। আর আরেকটা বিষয় জানিয়ে রাখি, আমি একজন ভোটারের সাথে কথা বলে জানতে চাই যে আপনারা কেমন প্রত্যাশা করেন, কেমন ভোট চলছে? আমাদের এখানে খুব উৎসবমুখর পরিবেশে ভোট চলছে, আর আমরা স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করছি। আর আমরা এমন একটা প্রার্থী চাই যিনি আমাদের এলাকার ব্যাপক উন্নয়ন করবে এবং আমাদের দুঃখ কষ্ট সব সময় সঙ্গে থাকবে। আমরা হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি এই কালাইখেতলাল আক্কেলপুর এবং জেলা নির্বাচন অফিসার এবং রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিমের সাথে কথা বলেছি যে শুধুমাত্র খেতলাল উপজেলায় 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিন্তু ভোটের পরিবেশ অনেকটা ভালোই আছে এবং পাশাপাশি এখানে প্রশাসনের সর্বোচ্চ নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন করার জন্য কিন্তু প্রশাসন এবং রিটার্নিং কর্মকর্তা সবাই সেই প্রস্তুতি গ্রহণ করেছেন। এই ছিল আমার জয়পুরহাটের কালাইখেতলাল আক্কেলপুরের নির্বাচনের প্রচারণা নিয়ে সর্বশেষ। ইশিকা। রেজা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি থাকুন, পরবর্তীতে আমরা আপনার কাছে আবারও ফিরব। গাজীপুরে জয়দেবপুরে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এই বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। আর নজরুল, দুর্ঘটনার সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে, কি তথ্য জানতে পেরেছেন জানাবেন। জি, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে সকালে কিন্তু আধা ঘন্টা আগের ঘটনা, জয়দেবপুর রেল স্টেশনের সন্নিকটে কাজীপাড়া এলাকায় এখানে কিন্তু একটি মালবাহী ট্রেন আর যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে কিন্তু এই জায়গায় আপনার দুর্ঘটনা, বড় ধরনের দুর্ঘটনা হাত থেকে বেঁচেছে এবং অল্প বিকট শব্দে কিন্তু আশপাশের এলাকায় কম্পিত হয়ে উঠছে। আমি যদি দেখাতে চাই আপনাকে, এই জায়গায় কিন্তু দুটি ট্রেনের যে সংঘর্ষ হয়েছে, সংঘর্ষে কিন্তু আপনার 2 জন লোক আহত হয়েছে, এরকমটাই কিন্তু জানিয়েছেন। তো আমি জয়দেবপুর যানবাহনে কিন্তু না থাকার ফলে কিন্তু এই জায়গায় বড় ধরনের একটি দুর্ঘটনার হাত থেকে বেঁচেছে এবং পাশাপাশি আমি নজরুল, আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে আপনার কাছে আবারও ফিরব। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল নাসিরনগর উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্ষমতাসীন দলের একাধিক প্রার্থী, পিছিয়ে নেই বিএনপির বহিষ্কৃত নেতারাও। নির্বাচনের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদিনুর পরশ। পরশ, গরমে প্রচারণা কেমন চলছে? প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তো কি বলছেন ভোটাররা? হ্যাঁ জেসিকা, আপনাকে ধন্যবাদ। আপনাকে জানিয়ে রাখি, প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর এবং সরাইলে কিন্তু একটা উৎসবমুখর বিরাজ করছে। সর্বত্র ছেয়ে গেছে পোস্টার, ব্যানারে এবং প্রার্থীদের কোনো সংযোগ এবং মাইকিং এ প্রতিটি এলাকা কিন্তু একদম মুখরিত।
তবে নির্বাচনে কিন্তু ক্ষমতাসীন দলের প্রার্থীর বেশি। এছাড়া যে বিএনপির প্রার্থী কিন্তু শুধু নাসিরনগর উপজেলায় শুধু একজন রয়েছেন। তো আমি যদি আপনাকে বলে থাকি যে নির্বাচনে কিন্তু যে নাসিরনগর যে উপজেলা, এই উপজেলায় কিন্তু চেয়ারম্যান পদে কিন্তু 5 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ভোটে লড়াই হবে ত্রিমুখী, যেখানে ক্ষমতাসীন দলের হেভিওয়েট 2 প্রার্থী রয়েছেন, এটিএম মনিরুজ্জামান সরকার এবং রুমা আক্তার। তাদের পক্ষে শক্ত অবস্থানে রয়েছেন যে উপজেলা বিএনপির সদ্য পুরস্কৃত সভাপতি উমরা খান। এদিকে সরাইল উপজেলায় চেয়ারম্যান পদে 6 জন এবং ভাইস চেয়ারম্যান পদে কিন্তু 6 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মাঠে বর্তমান যে উপজেলা চেয়ারম্যান রয়েছেন রফিকুদ্দিন ঠাকুর এবং সাবেক ভাইস চেয়ারম্যান যে রয়েছেন শের আলম, তাদের মধ্যে কিন্তু একটা দ্বিমুখী লড়াই হবে। তবে প্রার্থীরা জানিয়েছেন যে শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে তারা কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে প্রতীক বরাদ্দের পর থেকে যে প্রার্থীরা কিন্তু তারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এছাড়াও তারা যে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু উপজেলার যে বিভিন্ন পথে প্রান্তরে কিন্তু তারা নানা প্রতিশ্রুতি দিয়ে কিন্তু তারা ভোট চাচ্ছেন। তবে ভোটাররা আমাকে জানিয়েছেন যে এলাকার উন্নয়নে শুধু প্রতিশ্রুতি নয়, বরং শিক্ষিত এবং যোগ্য ব্যক্তিকে তারা কিন্তু বেছে নেবেন। তো এ বিষয়ে আমার সাথে কথা হচ্ছে নির্বাচনের যে সার্বিক বিষয়ে জেলা রিটার্নিং যে কর্মকর্তা রয়েছেন তিনি আমাকে জানিয়েছেন তার নির্বাচনকে সুষ্ঠু এবং সুন্দর একটা উপহার দিতে কিন্তু তারা সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে গ্রহণ করেছেন। জেসিকা, এ ছিল আমার কাছে নির্বাচনের সর্বশেষ খবর। পরশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ব্রাহ্মণবাড়িয়া ভোটের প্রস্তুতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মেহেদী নূর পরশ। দেশ জনপদ লাইভে বিরতি নিচ্ছে। দেখছেন দেশ জনপদ লাইভ। প্রথম ধাপে ভোলার 3 উপজেলায় হবে নির্বাচন। প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, প্রচারণা কতটা জমে উঠেছে আমাদের জানাবেন। ধন্যবাদ জেসিকা। আপনি যেমনটি বলছিলেন যে ভোলার যে দ্বিতীয় ধাপে কিন্তু 3টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোলা সদর, দৌলত খান এবং বোরহানউদ্দিন উপজেলা, এই 3টি উপজেলায় কিন্তু দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং গতকালকে প্রতীক বরাদ্দের পর থেকেই কিন্তু আমরা দেখেছি যে যারা প্রার্থী রয়েছেন এই 3টি উপজেলায় কিন্তু 37 জন প্রার্থী রয়েছেন এবং তারা কিন্তু নেমে পড়েছেন প্রচার প্রচারণায় এবং তারা গণসংযোগ করছেন। ভোটারদের মন জয়ে কিন্তু তারা নানা রকমের কিন্তু প্রতিশ্রুতি কিন্তু তারা দিচ্ছেন। ভোলা সদর থেকে চেয়ারম্যান পদে 3 জন, ভাইস চেয়ারম্যান পদে 4 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 6 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই সাথে দৌলত খান থেকে চেয়ারম্যান পদে 5 জন, ভাইস চেয়ারম্যান পদে 4 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং বোরহানউদ্দিন উপজেলায়ও কিন্তু চেয়ারম্যান পদে 4 জন, ভাইস চেয়ারম্যান পদে 4 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অর্থাৎ বলা যায় যে নির্বাচনের যে অবস্থা সেটি কিন্তু অনেকটা জমে উঠেছে। আমরা একটু ভোলা সদরে রয়েছি এবং এখানকার যিনি মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার সাথে একটু কথা বলবো। আমরা জানতে চাইবো আপনি ভোটারদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন, আপনার প্রতিশ্রুতি কি? ধন্যবাদ আপনাকে। আমি রেহানা ফেরদৌস, আমি ভাইস চেয়ারম্যান প্রার্থী ভোলা সদর উপজেলা। আমি খুবই ভালো সাড়া পাচ্ছি। আমি আরো 4-5 মাস আগে থেকেই আমি আশাবাদী ছিলাম যে আমি নির্বাচন করব এবং আমি মাঠে নেমে পড়েছি। তো আমি খুবই ভালো সাড়া পাচ্ছি, সকলে আমার সঙ্গে আছেন। সবাই বলে যে আমরা তো আসলে শিক্ষিত এবং যারা সমাজে কাজ করবে সেই রকম নারীদেরকেই চাচ্ছি। আচ্ছা, আপনি উপযুক্ত প্রার্থী, আপনাকে ভোট দিব, এই কথা বলে আমাকে সবাই উদ্বুদ্ধ করে দেয়। আপনাকে জানতে চাইবো, আপনি যেহেতু মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, নারীদের উন্নয়নের ক্ষেত্রে আপনার কোনো অগ্রগতি ভূমিকা থাকবে কিনা যদি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হয়? জি ইনশাআল্লাহ ভাইয়া, আমি সবাইকে সেই প্রতিশ্রুতি দিচ্ছি। আমি অবহেলিত, নির্যাতিত, বঞ্চিত নারীদের পক্ষে কাজ করব কঠোরভাবে, যারা তাতে বিচারটা সঠিকভাবে পায়। আমার লক্ষ্য
লক্ষ্য এইটাই, যেন কেউ লাঞ্ছিত অবহেলিত যারা মানে সঠিক বিচার যাতে পায়, এইটাই আমার আসলে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকেও। যেমনটি শুনছিলেন জেসিকা, যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু নানান রকমের যে প্রতিশ্রুতি কিন্তু তারা দিচ্ছেন, এবং এখন যে অবস্থা বলা গত কয়েকদিন ধরে যে টানা যে তাপদাহ বিরাজ করছে, এর মধ্যেই কিন্তু প্রার্থীরা কিন্তু নেমে পড়েছেন এই তাপদাহ উপেক্ষা করে, এবং তারা ভোটারদের মন জয়ের কিন্তু নানান রকমের চেষ্টা করছেন। এবং আমরা ভোটারদের সাথে কথা বলেছি, ভোটাররা যেমনটি বলছিল যে প্রার্থীরা যতই প্রতিশ্রুতি দেখ না কেন, তাদের কাছে যাকে যোগ্য মনে হবে এবং যাকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে এবং তাদের যে কাঙ্ক্ষিত যে প্রত্যাশা সেটি পূরণ হবে, এমন লোককে কিন্তু তারা বেছে নেবেন। এবং আমি যদি জানিয়ে রাখি যে ভোলার যে 3টি উপজেলায় কিন্তু ভোট কেন্দ্র রয়েছে 142টি, এবং এখানে 7 লাখের অধিক কিন্তু রয়েছে ভোটার, এবং আগামী 21 মে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবং আমার সাথে জেলা রিটার্নিং অফিসারের সাথে কথা হয়েছে, তিনি যেমনটি বলছিলেন যে ইতিমধ্যে তাদের যে প্রস্তুতি সেটি তারা সম্পন্ন করেছে, এবং মাঠে কিন্তু প্রার্থীরা যাতে আচরণবিধি লঙ্ঘন না করে সেক্ষেত্রে প্রার্থীরা নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু মোতায়েন রয়েছে, এবং তারা বাড়তি সতর্কতা ব্যবস্থা রয়েছে। এবং এখন পর্যন্ত বলা যায় যে নির্বাচনের যে পরিবেশ সেটি অনেকটা সুষ্ঠু রয়েছে, কোথাও কোনো প্রভাব বিস্তার বা সহিংসতার খবর নেই, এবং ভোটাররা মনে করছে যে একটি উৎসবমুখর পরিবেশে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, এবং তারা অপেক্ষায় রয়েছেন যে কখন ভোটের সময়টি চলে আসবে এবং তারা ভোট দিতে। আমরা সংক্ষেপে একজন ভোটারের সাথে কথা বলবো। আপনারা কেমন প্রত্যাশা করছেন? আমরা প্রত্যাশা করছি এখানে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে। নির্বাচনে আমরা মানে বরাবর যেভাবে নির্বাচনে আসছে এভাবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে প্রত্যাশা করছি আর কি। ধন্যবাদ জেসিকা, যেমনটি শুনছিলেন। তো আসলে বলা যায় যে দিন যত ঘনিয়ে আসছে এবং বলা যায় যে ভোটের যে মাঠের যে পরিস্থিতি সেটি আরো জমজমাট হয়ে উঠছে, এবং ভোটাররা অপেক্ষায় আছেন তাদের সেই কাঙ্ক্ষিত ভোট দেওয়ার লক্ষ্যে। তো এ ছিল আমার কাছে ভোলাতে যে 3টি উপজেলা পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে জেসিকার কাছে। জেসিকা। ছোটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচনী প্রচারণার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ছোটন সাহা। বাংলাদেশের 24টি বিশ্ববিদ্যালয়ে একযোগে অনুষ্ঠিত হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা। এই বিষয়ে জানাতে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। শফিক, গুচ্ছ ভর্তি পরীক্ষার সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? ন্যান্সি, আপনি আসলে জানেন যে আজকে সারা বাংলাদেশের 24টি বিশ্ববিদ্যালয়ে কিন্তু একই যোগে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। 2013-14 সেশনের যে ভর্তি শিক্ষার্থী তারা আসলে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে। আমি এখন আছি বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে, এবং এখানে কিন্তু বেলা 11টা থেকে আসলে পরীক্ষা শুরু হয়েছে। আমরা দেখেছি যে পরীক্ষা শুরু হওয়ার সাথে সাথে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ অন্য যারা আসলে ছিলেন সংশ্লিষ্টরা তারা কিন্তু কেন্দ্রে কেন্দ্রে গিয়েছেন। তারা শিক্ষার্থীদের সমস্যাগুলো আসলে দেখছেন যাতে তারা সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে সে ব্যাপারে কিন্তু তারা দেখেছেন। একই সাথে কিন্তু আমরা দেখেছি যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী সংগঠন যারা আছে তারা কিন্তু এই তাপদাহে অভিভাবক যারা এসেছিলেন শিক্ষার্থীদের সাথে তাদেরকে পানের ব্যবস্থা করেছেন। বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আসলে পরীক্ষাটাই কিভাবে আসলে অনুষ্ঠিত হচ্ছে সে ব্যাপারে কিন্তু আমরা এখন সরাসরি আসলে যুক্ত হব বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ বদরুজ্জামান স্যারের সাথে। স্যার, আসলে আপনার এই কেন্দ্রে কেমন পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, পরিবেশ কেমন সে ব্যাপারে একটু আমাদেরকে জানাবেন। বরিশাল বিশ্ববিদ্যালয় অত্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে আপনাদের সকলের সহযোগিতায় পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি পরীক্ষার্থীরা ইতিমধ্যেই তারা বসে গেছেন এবং পরীক্ষায় সুন্দরভাবে অংশগ্রহণ করছেন। এক যুগে সারা বাংলাদেশে যে 94,000 শিক্ষার্থী অংশগ্রহণ করছেন তার মধ্যে বরিশালে প্রায় 4,000 স্টুডেন্ট পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। আশা করি আমাদের ব্যবস্থাপনা আপনাদের খুব পছন্দ হবে এবং কোনো রকমের অরাজকতা বিশৃঙ্খল এখানে নাই। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এখানে পরীক্ষা দিচ্ছে। আপনারা আমাদের বিএনসিসি থেকে শুরু করে শিক্ষকরা সকলে আমরা এখানে আছি, আমাদের পুলিশ বাহিনী সকলে এখানে আছেন, কোনো এবং ভালোভাবে পরীক্ষাটা সম্পন্ন হচ্ছে। স্যার, যেহেতু তাপদাহ আসলে এই তাপদাহে যারা ভর্তি হচ্ছে পরীক্ষার্থী তাদের ব্যাপারে আসলে কোনো বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে? আমি মাননীয় সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়কে আমি ধন্যবাদ জানাই। তিনি যেভাবে এগিয়ে এসেছেন, আমাদের পানির ব্যবস্থা করে দিচ্ছেন, আমাদের স্যালাইনের ব্যবস্থা করে দিচ্ছেন, আমাদের ছাত্ররা তারা নিজের উদ্যোগে
তারা স্যালাইন খাওয়াচ্ছেন, কাউকে শরবত দিচ্ছেন। এটা দেখে আমি খুবই অভিভূত। আমাদের বিএনসিসির ছেলেমেয়েরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে কাজ করে যাচ্ছেন, এটা অসাধারণ। যে ন্যান্সি, আসলে আপনি দেখছিলেন আমি বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে যুক্ত ছিলাম এবং এখানে যে শিক্ষার্থীরা এই তাপদাহের মধ্যে আসলে পরীক্ষায় অংশ নিয়েছে সে ব্যাপারে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনও উদ্বিগ্ন এবং তাদেরকে কিন্তু পর্যাপ্ত পানি, স্যালাইন এই জিনিসগুলো আসলে সরবরাহ করা হচ্ছিল। এই ছিল আমার কাছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে সর্বশেষ খবর। ন্যান্সি। দর্শক, গুচ্ছ ভর্তি পরীক্ষার বিষয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শফিক মুন্সি। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফ করছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ডেলিভার করার জন্য আজকে আমরা সামগ্রিকভাবে দলকে সুসংগঠিত করার তাগিদ আমাদের নেত্রী দিয়েছেন। আমরা সেভাবেই দলকে আমরা সাজিয়ে নিচ্ছি এবং সাজাব। এখানে উপজেলা নির্বাচন সম্পর্কে গতকাল আমাদের নেত্রী, তার আগে আমি যেসব বক্তব্য রেখেছি অনেকেই ভেবেছিল বোধহয় এটা আমি নিজেই নেত্রীর নামে বলে বেড়াচ্ছি, কিন্তু গতকাল নেত্রী নিজেই খোলাসা করে বলেছেন স্বজন বলতে তিনি সুনির্দিষ্টভাবে, স্বজন বলতে সন্তান, স্ত্রী, সন্তান, এ দুটা শব্দ তিনি গতকাল সকালে এবং রাতে সবার তিনি খোলাসা করেছেন এবং সেখানে কোনো প্রকার হস্তক্ষেপ, প্রভাব বিস্তার যেন এমপিদের সাথে সবাই তিনি বলেছেন কোনো প্রকার প্রভাব বিস্তার করা যাবে না, প্রশাসনকে প্রভাবিত করা যাবে না, নির্বাচনকে প্রভাবিত করা যাবে না, সে কথা তিনি পরিষ্কারভাবে বলেছেন এবং তার গাইডলাইন্স অনুযায়ী আমরা আমাদের পার্টির কর্মকাণ্ড পরিচালিত করব। দর্শক, এতক্ষণ আমরা ওবায়দুল কাদেরের বক্তব্য শুনছিলাম। গাজীপুরের জয়দেবপুরে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এই বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, সে দুর্ঘটনার সবশেষ খবরাখবর আমাদের জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে জয়দেবপুর রেল স্টেশনে কিন্তু কিছুক্ষণ পূর্বে অর্থাৎ 10টা লাগান সময় কিন্তু আপনার দুটি ট্রেনের, একটি মালবাহী তেল বোঝায় একটি গাড়ি আর হলো পাশাপাশি হলো যাত্রীবাহী, যদিও যাত্রী ছিল না, দুটি ট্রেনের কিন্তু মুখোমুখি সংঘর্ষ বাধে। তো সংঘর্ষের ফলে কিন্তু এই জায়গায় 4 জন গুরুতর আহত হন। আহতদের কিন্তু উদ্ধার করে স্থানীয় মানুষ এবং ফায়ার সার্ভিস উদ্ধার করে কিন্তু তাদের বিভিন্ন হাসপাতালে কিন্তু পাঠানো হয়েছে। তো পাশাপাশি যদি আমি একটু দেখাতে চাই যে মালবাহী গাড়ি আর যে আপনার যে তেল বোঝাই ট্রেন আর হলো যে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের অল্প সময়ের বিরাট বড় দুর্ঘটনার হাত থেকে কিন্তু একটি রক্ষা পেল। এখানে কিন্তু অনেক যাত্রী যেভাবে হতাহত হওয়ার কথা ছিল তাতে কিন্তু আমরা দেখেছি এই জায়গায় কিন্তু আপনার তেলবাহী গাড়ি যেভাবে আপনার সংঘর্ষ হওয়ার পর থেকে কিন্তু তেল ছড়িয়ে পড়ছে মাটিতে। তো পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে এখানে কিন্তু 2 জন যে যাত্রী ছিল 2 জনকে মুমূর্ষ অবস্থায় কিন্তু উদ্ধার করা হয়েছে এবং পাশাপাশি আর 2 জন যে ছিল 2 জনকে উদ্ধার করা, মোট 4 জনকে উদ্ধার করে কিন্তু আপনার বিভিন্ন জায়গায় অর্থাৎ বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে। তো আমি যদি দেখাতে চাই, এখানে কিন্তু দেখছেন যে মাটিতে কিন্তু তেল ছড়িয়ে পড়ছে এবং কোনোভাবেই কিন্তু এই তেল পড়া বন্ধ করতে পারছে না, কিন্তু বিভিন্ন ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং বিকট শব্দে কিন্তু আশপাশে
আতঙ্কিত হয়ে গেছিল এবং সকালবেলা কিন্তু আমরা দেখেছি যে এখানে কিন্তু দূর দূরান্ত থেকে যে সমস্ত মানুষ এখানে এসছেন তারা কিন্তু চেষ্টা করছেন যে দুর্ঘটনা বড় কিভাবে দুর্ঘটনা করা যায়। আমি দেখছেন যে আপনার ঘাম দিয়ে চেষ্টা করা হচ্ছে যে কিভাবে তেলের ছিদ্র বন্ধ করা যায় সেই চেষ্টা করছেন। পাশাপাশি আপনার এই ট্রেন কিন্তু 3টা বগি কিন্তু আপনার লাইন থেকে ছিটকে পড়েছেন। উদ্ধারকারী যে সেটা কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই আসবেন এমনটাই জানিয়েছেন কর্তৃপক্ষ। কিন্তু আসার সাথে সাথে মেরামত করা হবে এবং মেরামত করা হবে। পাশাপাশি আমরা যদি দেখাতে চাই আপনার এখানে কিন্তু আজকে যে যাত্রীবাহী গাড়িটা ছিল সেটার মধ্যে কোনো যাত্রী ছিল না, শুক্রবার বিদায় এটার মধ্যে বন্ধ থাকে। কিন্তু এই জয়দেবপুর রেল স্টেশনে কিন্তু আসার পরে দুটি তেল বোঝাই যে গাড়িটি ছিল কন্টেইনার যেটা ছিল সেটার সাথে কিন্তু যাত্রীবাহী যে লরি ছিল সেই যাত্রীবাহী লরির সাথে কিন্তু সংঘর্ষ বাঁধার সাথে সাথে কিন্তু সামনের অংশ মানে যাত্রীবাহী যে ট্রেনের যে সামনের তিনটি অংশ কিন্তু এখানে আপনার খুলে যায় এবং দুমড়ে মুচড়ে যায়। তো আমরা দেখানোর চেষ্টা করতেছি যে গাড়ি আপনার দুর্ঘটনা কবলিত স্থান সেটা হলো যে আপনার কাজীবাড়ি এলাকা অর্থাৎ রেল স্টেশন থেকে খুব সন্নিকটে অর্থাৎ রেল স্টেশনের 500 মিটারের কাছে কিন্তু দুর্ঘটনার স্থান। এখানে কিন্তু আমরা দেখেছি যে উদ্ধারকারী লোকজন এবং ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ কিন্তু এখানে কিন্তু গাজীপুরের জেলা প্রশাসক মহোদয় কিন্তু এসেছেন দুর্ঘটনার স্থানে। তো আমরা চেষ্টা করব যে গাজীপুরের জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা এখন সরাসরি জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা চলে যাচ্ছি। তো এই দুর্ঘটনাটা কিভাবে ঘটলো কি আমরা এখনো তদন্ত না করে সঠিকভাবে বলতে পারছি না। প্রাথমিকভাবে দেখে মনে হলো যে সিগন্যালিং এর কোনো ভুলের কারণে একই লাইনে আগে থেকে অবস্থানরত কোনো ট্রেন ছিল এবং আরেকটি ট্রেন খালি গাড়ি সেটি যাওয়ার সময় ভুল সিগন্যালের কারণে একই লাইনে চলে আসছে। তো যে সৌভাগ্য যে কোনো যাত্রী ছিল না, যে কোনো হতাহত এরকম নাই। ট্রেনের চালক এবং তার সহকারী আহত হয়েছে, তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তো পুরো বিষয়টা হয়তো কোনো ভুলভ্রান্তি থেকে করতে পারে, আমরা এটা তদন্তের মাধ্যমে বের করব। তো শুনলেন গাজীপুরের জেলা প্রশাসক সাহেব কিন্তু বলেছেন যে দুর্ঘটনা যে হয়েছে সেটা সিগন্যাল ভুলের কারণে বা কিভাবে সেটা কিন্তু খতিয়ে কিন্তু দেখছেন তারা। তো আমরা যে জায়গাটায় আছি এবং আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি, এখানে কিন্তু চালক এবং হেল্পার দুইজনেই কিন্তু আহত হয়েছেন। তো এখানে কিন্তু ঢাকা থেকে যে রেলের যে কর্মকর্তারা তারা কিন্তু আসতেছেন এবং পাশাপাশি এই জায়গাটাকে কিন্তু উৎসুক মানুষের একটি ভিড় আমরা লক্ষ্য করতেছি এবং সব জায়গায় কিন্তু উৎসুক মানুষের ভিড়। তো আমরা যদি চাই যে এইভাবেই কিন্তু দুমড়ে মুচড়ে গেছে কয়েকটি বগি। তো গাজীপুর যে রেল স্টেশন আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসকের সাথে, উনি যেটা জানিয়েছেন আমাদের যে এটি খতিয়ে দেখেছে সিগন্যালে কোনো ভুল ত্রুটি আছে কিনা সেটা কিন্তু তারা দেখছেন। তো এখানে কিন্তু 4 জন লোক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কিন্তু বিভিন্ন হসপিটালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি আমরা যেটা লক্ষ্য করেছি যে এখানে কিন্তু 3টি বগি কিন্তু লাইন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে রয়েছেন এদিক সেদিক। তো এগুলো উদ্ধার করার পর স্বাভাবিক হবে যান চলাচল। তো এর মধ্যেই কিন্তু জেলা প্রশাসক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং দেখছেন। মিডিয়া কর্মীরাও আমরা দেখেছি যে এখান থেকে বের করা যাচ্ছে। তো গাজীপুরের যে আপনার জয়দেবপুর রেল স্টেশন খুব সন্নিকটে, একদম সন্নিকটে কাছেই আপনার এই দুর্ঘটনা ঘটেছে। এখানে হতাহতের কোনো তেমন আজকে বন্ধ থাকার ফলে কিন্তু রেল সার্ভিসটি বন্ধ থাকার ফলে এখানে কিন্তু দুর্ঘটনা হয়নি। যদি আমরা আরো একজনের সাথে কথা বলতে চাই, ফারুক ভাইয়ের সাথে একটু কথা বলবো যে ঘটনাটা কিভাবে ঘটলো এবং আপনারা কি দেখেছেন, কি শুনে আসছেন এখানে? আমি রেলওয়ে পুলিশ, আমার স্টেশনের ডিউটি ছিল যখন বিশাল এই ট্রেনটা দাঁড়ানো ছিল তেলের গাড়িটা, আর ওই জামালপুর টাঙ্গাইল কমিউটার ডাইরেক্ট চলে আসছে। আসার পরে একটা বিশাল শব্দ হয়। আমি ঘটনাস্থলে ফোর্স নিয়ে আসি, এসে 3 জনকে আহত পাই, তাদেরকে হাসপাতালে পাঠানো। আহত কয়জন ছিল? 3 জন। আর ট্রেনের লোক কম ছিল, একেবারে খালি ছিল ট্রেনটা, এই জন্য আল্লাহ রক্ষা করছে। অনেক লোক কম ছিল থাকাতে। সিগন্যালের কোনো ত্রুটি ছিল না? সিগন্যালে ট্রেনটা থামানো ছিল, এটা ডাইরেক্ট দেওয়া ছিল। এটা মাল তেলের গাড়িটা দাঁড়ানো ছিল আর ওইটা ডাইরেক্ট লাইন ছিল, কিন্তু ডাইরেক্ট লাইনটা ওই ঢুকে গেছে যাত্রীবাহী ঢুকে গেছে। আমি এখানে বলবো
জি বলেন। আপনি বলেন তো ঘটনা হলো যদুপুর থেকে টাঙ্গাইল থেকে সোজা আসছে, যদুপুর ক্রসিং করে আসছে। আসার পরে ড্রাইভার কিন্তু খুব সুন্দর চালাই আসছে, আমরা দেখছি। কিন্তু আসার পরে হঠাৎ করে ক্রসিং এর এখানে গিয়ে হঠাৎ করে ডাইনে চলে গেছে গাড়ি। ডাইনে চলে যাওয়ার পরে দুইটাই মুখোমুখি হয়ে গেছে। যদি গাড়ি ভরা যদি টাঙ্গাইলে যাত্রী থাকতো, একটা যাত্রীও আপনারা বাঁচাইতে পারলেন নিলে আজকে লাশের বন্যা থাকতো গাজীপুরে ট্রেনের জন্য। শুধু এটুকুই আমি দেখছি। কিন্তু বিপদ শব্দ হয়েছে, যে যুদ্ধের আমলে যে শব্দটা হয় না, এই শব্দটা হয়েছে। আপনি শুনলেন যে বিকট শব্দে কিন্তু আপনার আতঙ্কিত হয়ে পড়েছিল আশপাশের লোকজন। এখানে কিন্তু আপনার এই শব্দের কারণে কিন্তু মূলত এখানে যে ঘটনাটা ঘটেছে, আপনার তেলবাহী যে গাড়িটি ছিল, ট্রেনটি, সেটা কিন্তু দাঁড়ানো অবস্থায় ছিল, রাস্তা দাঁড়ানো অবস্থায় ছিল। আর হ্যাঁ, যাত্রীবাহী যে ট্রেনটি ছিল সেটা কিন্তু টাঙ্গাইল থেকে ছেড়ে আসা ট্রেনটি ছিল। তো এই ট্রেনটি কিন্তু এখানে এসে তেলবাহী গাড়ির সাথে কিন্তু সংঘর্ষ বেঁধে যায়। তো পাশাপাশি আমরা যেটা দেখাতে চাচ্ছিলাম যে এখানে কিন্তু আপনার যে গাড়ি দুর্ঘটনার স্থানে কিন্তু আপনার অল্পের জন্য রক্ষা পেল বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে। তো আমি যদি একটু দেখাতে চাই আপনাকে, যে সেটা হলো যে দুমড়ে মুচড়ে গেছে এখানে কিন্তু ট্রেনের যে অবস্থা, সেটা কিন্তু আপনার এখানে কিন্তু আপনার লাইন কিন্তু এখান থেকে আপনি দেখতেছেন যে দুটি কিন্তু থেকে কিন্তু এখান থেকে কিন্তু লাইন থেকে সরে গেছে। অর্থাৎ এইভাবেই কিন্তু তিনটি বগি কিন্তু আপনার লাইনচ্যুত হয়ে গেছে। তো পাশাপাশি এই অবস্থায় কিন্তু আপনার দুর্ঘটনা উদ্ধারের জন্য কিন্তু এখানে উদ্ধারকারী যে ট্রেন, সেটা কিন্তু আসতেছে, হয়তোবা কিছুক্ষণের মধ্যে এখানে এসে পৌঁছবে, এমনটাই আমরা কথা বলেছিলাম। আমরা যদি সাধারণ মানুষের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, যে এখানে কিন্তু সকালে যে দুর্ঘটনার হয়েছিল এবং বিকট শব্দে কিন্তু সেটা দুর্ঘটনা ঘটেছে। এখানে কিন্তু আপনার দুর্ঘটনার থেকে কিন্তু মানুষ, এখানে জেলা প্রশাসক মহোদয় বলেছেন যে দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল বড় ধরনের দুর্ঘটনা থেকে। তো আমি যদি দেখাতে চাই আপনাকে, ট্রেনের নিচের যে অংশ, সেটা কিন্তু আপনার দুমড়ে মুচড়ে গেছে এবং আপনার সেটা কিন্তু এখন লাইন থেকে নেমে গেছে, এরকমটাই কিন্তু দেখাতে পেরেছি। তো আমরা যদি কথা বলতে চাই, একটু ফায়ার সার্ভিসের সাথে একটু কথা বলবো, যে এখানে কিন্তু আপনারা কি, হ্যাঁ, এখন আমি যে জায়গাটার মধ্যে অবস্থান করতেছি, এখানে হলো যে সংঘর্ষ বেঁধেছে যে জায়গাটা, সেটাতে দেখেন আপনার দুমড়ে মুচড়ে গেছে এই জায়গাটা। তো এইভাবেই কিন্তু গাজীপুরের যে আপনার রেল স্টেশনে কিন্তু এইভাবেই কিন্তু আপনার দুর্ঘটনা, দুটি ট্রেনের যে সংঘর্ষ হয়েছে, সেই সংঘর্ষিত স্থানে কিন্তু আমরা দেখছি যে এখানে কিন্তু আঘাতের সংঘর্ষে কিন্তু আপনার দুমড়ে মুচড়ে গেছে ট্রেনের এবং লাইন বগি, কিন্তু তিনটি বগি কিন্তু লাইনচ্যুত হয়েছে। এবং পাশাপাশি আমরা দেখেছি যে আপনার ট্রেনের যে তেলের যে ছিল, কন্টেইনার ছিল, সেটা কিন্তু আপনার কন্টেইনার থেকে কিন্তু সেটা কিন্তু আপনার তেল ঝরতেছিল, সেটা দেখা গেছে। কিন্তু পাশাপাশি আমি যদি রেল লাইনের পিছনের অংশটা দেখাতে চাই আপনাকে, একটু দেখাতে চাই যে এইভাবেই কিন্তু আপনার তিনটি বগি কিন্তু আপনার হয়েছে, তিনটি বগি কিন্তু বিচ্ছিন্ন হয়ে এখানে কিন্তু হয়েছে। আমি এইভাবে যদি আপনাকে একটু দেখাতে চাই যে গাজীপুরে কিন্তু দুর্ঘটনায় ট্রেন আর যাত্রীবাহী মুখোমুখি সংঘর্ষে কিন্তু বিরাট দুর্ঘটনার হাত থেকে কিন্তু বেঁচে গেল। এবং এখানে কিন্তু সাধারণ যে মানে ব্যাপক ক্ষয়ক্ষতির সংখ্যা থেকে কিন্তু রক্ষা পেল গাজীপুরবাসী। তো আমার সকালে কিন্তু আমরা পুলিশ এবং ফায়ার সার্ভিসের লোকজন এখান থেকে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছিল। তো আমার কাছে এই ছিল গাজীপুর রেল স্টেশন থেকে সর্বশেষ। নজরুল, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন, পরবর্তী সংবাদে আমরা আপনার কাছে আবারও ফিরব। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভে। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুক আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সাথে থাকার জন্য।